হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোরুল স্টাডি। তো আমরা যে লুসেন্টের হিস্টোরি নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আজকে আমরা দ্য গান্ধিয়ান ইরার সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিতে পারো হিস্টোরির। তাছাড়া আমার চ্যানেলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি লুসেন্টের কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা যারা রেলের গ্রুপ ডি কিংবা অন্যান্য যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ পরীক্ষা সায়েন্সের জন্য যেগুলো খুবই হেল্পফুল হবে লুসেন্টের, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব গান্ধিয়ান ইরা সম্পর্কে। তো গান্ধিয়ান ইরা মহাত্মা গান্ধী সম্পর্কে। মহাত্মা গান্ধী প্রথমে ছিলেন সাউথ আফ্রিকায়, তো তারপর তিনি ছিলেন একজন অ্যাডভোকেট, এরপর ইন্ডিয়ায়। তো আজকে আমরা যেটা পড়ছি হচ্ছে ক্রোনোলজিক্যাল ওভারভিউ। ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে বিভিন্ন একটা, ক্রোনোলজি মানে হচ্ছে বিভিন্ন একটা কালক্রম বা পরপর। সিম্পলি আজকের ভিডিওতে আমরা একটা ওভারভিউ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ গান্ধীজি কী কী করেছে তার জীবনে, তার একটা সিম্পলি একটা ওভারভিউ আমরা দেখব। এর পরের ভিডিওগুলিতে আমরা ডিটেলসে আলোচনা করব, সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা আছে, যে কিভাবে খিলাফত মুভমেন্ট হয়, কিভাবে নন কোঅপারেশন মুভমেন্টে গান্ধীজি সহযোগ ছিল, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব পরের ভিডিওতে। আজকে শুধুমাত্র একটা ওভারভিউ, সময় অনুযায়ী একটা ওভারভিউ নিয়ে আলোচনা করছি। তো গান্ধীজি সম্পর্কে বলে নিই কয়েকটি কথা। তো গান্ধীজির জন্ম হচ্ছে 2 অক্টোবর 1869 সালে। এই 2 অক্টোবর 1869 সালে, সেই দিন কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স পালন করা হয়। তাছাড়া এই দিন আমরা ভারতে গান্ধী জয়ন্তী পালন করে থাকি। তো গান্ধীজি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তো দেখা যাক, প্রথমে হচ্ছে যেটা সাউথ আফ্রিকা। 1893 থেকে 1914 অবধি ছিলেন গান্ধীজি সাউথ আফ্রিকায়। তো সাউথ আফ্রিকায় গান্ধীজি কবে যান? 1893 সালে যান। তো এই যে 1893 সালে গান্ধীজি যখন যাচ্ছিলেন, তখন গান্ধীজির সাথে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, মানে খুবই দুঃখজনক ঘটনা। কি হয়, গান্ধীজির কাছে, তিনি একজন ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের যাত্রী ছিলেন, তার কাছে কিন্তু ট্রেনের টিকিট ছিল। সেই টিকিট থাকা সত্ত্বেও তাকে কয়েকজন ইংরেজ মিলে তাকে কিন্তু সেই ট্রেন থেকে বার করে দেওয়া হয়, ট্রেনের কম্পার্টমেন্ট থেকে তাকে বার করে দেওয়া হয়। তো এরপরে গান্ধীজি সিদ্ধান্ত নিলেন যে প্রতিশোধ তিনি নেবেই, এবং তারপর দেখো তিনি কীভাবে ভারত থেকে সমস্ত ইংরেজদের বিতাড়িত করলেন। তো দেখো, ডিপার্চার অফ গান্ধী টু সাউথ আফ্রিকা, এক্সপিরিয়েন্স রেশিয়াল ডিসক্রিমিনেশন ইন ভ্যারিয়াস ফর্ম। যে সমস্ত ডিসক্রিমিনেশন, কীরকম বৈষম্য, সেখানে মেনলি বৈষম্য ছিল বিভিন্ন কালো মানুষ আর যারা গোরা বলছে তাদের, ফর্সা মানুষদের জন্য। অর্থাৎ ইংরেজরা সেই সাউথ আফ্রিকার মানুষদের প্রচণ্ডভাবে নিপীড়ন করতো সেই সময়, এবং তাদের কোনো স্থান দিত না। তার জন্য দেখো, গান্ধীজির কাছে টিকিট থাকা সত্ত্বেও তাকে কিন্তু ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার থেকে বিতাড়িত করা হয়। একটা ফেমাস ইনসিডেন্স বা ঘটনা কি ঘটেছিল, গান্ধীজি ওয়াজ থ্রোন অফ, গান্ধীজিকে ট্রেন থেকে বার করে দেওয়া হয়েছিল ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে অফ দ্য ট্রেন। সেটা কোন স্টেশনে? এই স্টেশনের নামটাও মনে রাখবে, পিয়েটারমার্টিবার্গ স্টেশন, 7ই জুন। তো এই পিয়েটারমার্টিবার্গ স্টেশন থেকে গান্ধীজিকে থ্রোন অফ করা হয়েছিল 1893 সালে। এরপরে দেখো নেক্সট যে সমস্ত আছে বিভিন্ন ক্রোনোলজিক্যাল অর্ডারের মধ্যে, সাউথ আফ্রিকায় কী কী ঘটনা ঘটেছিল, যেমন 1894 সালে হচ্ছে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 1899 সালে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর এর প্রতিষ্ঠা হয়। কত? ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর ডিউরিং বোর ওয়ার। এই বোর ওয়ার এর দেখো ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর। তো এর জন্য মনে রাখবে, এই যে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর এর যে ফাউন্ডেশন হয়েছিল, এর জন্য কিন্তু গান্ধীজিকে কাইজার হিন্দ উপাধি দেওয়া হয়। কাইজার-ই হিন্দ উপাধিটা দেওয়া হয় এই ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোরের জন্য। সেটা কত সালে? সেটা হচ্ছে 1914 সালে। 1914 সালে কাইজার-ই হিন্দ উপাধি দেওয়া হয়। পরে সেই উপাধিটা কিন্তু গান্ধীজি ত্যাগও করে দেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময়। এরপর দেখো 1904 সালে কী কী ফাউন্ডেশন হয়, ইন্ডিয়ান অপিনিয়ন একটা ম্যাগাজিন, এটার ফাউন্ডেশন হয়। এছাড়া হচ্ছে ফোয়েনিক্স ফার্ম, এটার ফাউন্ডেশন হয়। এরপর তোমরা দেখবে 1906 সালে, যেখানে ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হয়েছিল, বা ফার্স্ট যেটাকে সত্যাগ্রহ আমরা বলে থাকি। তো অ্যাকচুয়ালি সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ হচ্ছে একটা ভায়োলেন্স, একটা প্যাসিভ ভায়োলেন্স, মানে কোনো কিছুর বিরুদ্ধে, কোনো কিছু সরকারি অত্যাচারের বিরুদ্ধে একটা প্যাসিভ রেজিস্ট্যান্স করা, যুদ্ধে না নেমে, সেটাকে বলা হচ্ছে সত্যাগ্রহ। তো এই ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এগেনস্ট এশিয়াটিক অডিয়েন্স ইন ট্রান্সভালে হয়েছিল। এশিয়াটিক অডিয়েন্স ট্রান্সভালের বিরুদ্ধে ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হয়েছিল 1906 সালে। নেক্সট আমরা দেখব 1907 সালে কি হয়। 1907 সালে
সত্যাগ্রহ হয় কার বিরুদ্ধে? কম্পালসারি রেজিস্ট্রেশন অ্যান্ড পাসেস ফর এশিয়ান, যেটাকে আমরা দ্য ব্ল্যাক অ্যাক্ট বলে থাকছি। এরপর 1908 সালে ট্রায়াল অ্যান্ড ইম্প্রিসনমেন্ট, জনসেনবার্গ জেল বা ফার্স্ট জেল টার্ম 1908 সালে। এরপর 1910 সালে ফাউন্ডেশন হয় টলস্টয় ফার্মের। তারপর 1913 সালে সত্যাগ্রহ এগেনস্ট ডি রিকগনাইজেশন অফ নন খ্রিস্টান ম্যারেজ ইন কেপ টাউন। এই যে ডি রিকগনাইজেশন অফ নন খ্রিস্টান যে ম্যারেজ হচ্ছিল তার বিরুদ্ধে একটা সত্যাগ্রহ হয় 1913 সালে। এরপর দেখো, এরপর হচ্ছে 1914 সালে কি হয়? 1914 সালে কোয়েট সাউথ আফ্রিকা ফরএভার, গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে চিরতরে চলে আসেন এবং তিনি এই সময় কি হয় 1914 সালে তিনি অ্যাওয়ার্ড পান, কাইজার হিন্দ উপাধিটা পান। এই উপাধিটা দিয়েছিলেন লর্ড হার্ডিং দিয়েছিলেন, কাইজার হিন্দ উপাধি দিয়েছিলেন লর্ড হার্ডিং। কিসের জন্য? দেখো, ফর রেজিং অ্যান্ড ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর ডিউরিং বোর ওয়ার। তো এই বোর ওয়ারের সময় এই যে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর প্রতিষ্ঠা করেছিলেন তার জন্য 1914 সালে। তো এতক্ষণ আমরা যেগুলো পড়লাম এগুলো কিন্তু সবই ফ্যাক্ট পড়লাম আমরা। তোমরা যদি এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে চাও, এগুলো যদি প্রতিটা কি ধরো এই যে ধরো খ্রিস্টানদের নন খ্রিস্টানদের ম্যারেজের ব্যাপারে এগুলো কিন্তু ডিটেলসে বললে কিন্তু প্রচুর বলা হয়ে যাবে। তোমরা যদি ডিটেলসে পড়তে চাও তো তোমরা গুগলে সার্চ করে সিম্পলি এগুলো পড়ে নিতে পারো। এগুলো শুধু সিম্পলি এখানে ফ্যাক্ট তোলা আছে, এগুলো কিন্তু প্রচুর বড় বড় ঘটনা, প্রতিটা জিনিস কীভাবে ফাউন্ডেশন হয়েছিল, ফাউন্ডেশনের পেছনে কারণ কী ছিল, প্রচুর বড় বড় জিনিস, শুধুমাত্র এখানে ফ্যাক্টটা তুলে দেওয়া আছে। তো ফ্যাক্টটা গুগলে বলে দিলাম, তোমরা ডিটেলসে গুগলে সার্চ করতে পারো, দিয়ে পড়তে পারো, অথবা যে স্পেকট্রাম বই আছে সেখান থেকে পড়ে নিতে পারো। গান্ধী যিনি সাউথ আফ্রিকার। তো আমাদের এক্সামের জন্য যেগুলো জানার মেনলি দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে এখনও শুধু ওভারভিউ দেখছি, এরপরে নেক্সট ডিটেলস আলোচনা করব। এরপর দেখা যাক 1915 সালে কি হয়। 1915 সালে গান্ধীজি বোম্বাইতে পৌঁছান, কত? 9ই জানুয়ারি 1915 সালে। আর মনে রাখবে এই 9ই জানুয়ারি এই দিনটাকে এনআরআই ডে পালন করা হয়, সরি এনআরআই ডে, এনআরআই ডে পালন করা হয় 9ই জানুয়ারি দিনটিকে। এছাড়া তিনি একটা সত্যাগ্রহ আশ্রমের প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে কোচরাবে নিয়ার আহমেদাবাদের কাছে 20 মে। এরপর 1917 সালে এই যে আশ্রমটা তিনি প্রতিষ্ঠা করলেন সত্যাগ্রহ আশ্রম, এটাকে শিফট করা হয় সবরমতী নদীর তীরে, সবরমতী নদীর তীরে। এরপর নেক্সট দেখো 1916 সালে কি হয়। 1916 সালে গান্ধীজি এই যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ, এর যে ওপেন সিরিমনি যেই দিন খোলা হয় সেই দিন গান্ধীজি একটা স্পিচ ডেলিভার করেন এর ওপর ওপেন সিরিমনিতে। এরপর দেখা যাক, অ্যাবস্টেন ফ্রম অ্যাক্টিভ পলিটিক্স থ্রু হি অ্যাটেন্ড লখনৌ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং এই সময় তিনি যে 1916 সালে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে সেই সময় কিন্তু একটা অ্যাক্টিভ পলিটিক্সে যোগ দেন, অর্থাৎ তিনি আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে গান্ধীজি যোগ দেন সেই সময়। এবং এই সময় একজন কাল্টিভেটর যার নাম হচ্ছে রাজকুমার শুক্লা, সে ছিলেন একজন কাল্টিভেটর বিহার থেকে, তিনি গান্ধীজিকে রিকোয়েস্ট করেন চম্পারণে আসতে। এরপর দেখো গান্ধীজি 1917 সালে কোথায় যাবে? বিহারের চম্পারণে যাবে এবং সেখান থেকে যে কাল্টিভেটরদের যে দুর্দশা, যে অবস্থা, খুবই খারাপ অবস্থা নীল চাষে ইংরেজদের অত্যাচারে, তার বিরুদ্ধে গান্ধীজি প্রোটেস্ট শুরু করেন, যাকে আমরা বলে থাকি চম্পারণ সত্যাগ্রহ। তো এই চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির সাথে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, তিনি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো দেখো, গান্ধী এন্টার্ড অ্যাক্টিভ পলিটিক্স উইথ চম্পারণ ক্যাম্পেন। গান্ধীজি অ্যাক্টিভ পলিটিক্সে ভালোভাবে যোগদান কার মাধ্যমে? চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে। টু রিড্রেস, প্রতিকার করতে কার? দেখো, গ্রিভনেস অফ কাল্টিভেটর, অর্থাৎ গ্রিভনেস মানে দেখো লিখে দিয়েছি আমি দুর্দশা। তো এই কাল্টিভেটরদের যে সমস্ত দুর্দশা তাদের প্রতিকার করতে গান্ধীজি অ্যাক্টিভ পলিটিক্সে যোগ দেন। এবং অপ্রেসড বাই ইন্ডিগো প্লান্টার্স, আর যে নীল চাষিদের যে সমস্ত অত্যাচার হচ্ছে তাদের অপ্রেসড করার গান্ধীজি চেষ্টা করেন বিহারে। কত সালে? 1917 সালে। চম্পারণ সত্যাগ্রহ ওয়াজ ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। আর এই চম্পারণ সত্যাগ্রহই ছিল ভারতের প্রথম সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। ভারতের প্রথম সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। আর যদি বলা হয় যে প্রথম এশিয়াটিক অডিয়েন্স এর বিরুদ্ধে যদি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, সেটা হয়েছিল 1906 সালে, যেটা হয়েছিল সাউথ আফ্রিকাতে। তোমাদের যেটা আগে বললাম ফ্যাক্টে, যেটা হচ্ছে ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট আমরা চলে আসবো 1918 সালে কি হয়। দেখো 1918 সালে
In February 1918, Gandhiji launched a struggle in Ahmedabad which involved industrial workers. Hunger strike as a weapon was used for the first time. Gandhi during the Ahmedabad struggle. In March 1918, Gandhiji worked for peasants of Kheda, Gujarat, who were facing difficulties in paying the rent owing failure of crops. Kheda Satyagraha was his first non-cooperation movement. তো এরপর কি হয় দেখো 1918 সালে গান্ধীজি আহমেদাবাদের মধ্যে বিভিন্ন স্ট্রাগল করেন। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, যারা বিভিন্ন একটা শিল্পের মধ্যে যে সমস্ত ওয়ার্কার আছে তাদের সাথে গান্ধীজি যোগ দেয় এবং তাদের যে বেতন পাচ্ছে না, তারা ঠিকমতো কাজ করছে, তাদের বেশি বেশি করে পরিশ্রম করে নেওয়া হচ্ছে, তাদের ঠিকমতো বেতন দিচ্ছে না। তো এর বিরুদ্ধে গান্ধীজি একটা নেতৃত্ব নিয়ে একটা বড় সার্জিক্যাল স্ট্রাইক করে, একটা আন্দোলন শুরু করে এর বিরুদ্ধে। এরপর কি করে, এরপর গান্ধীজি একটা খেদা সত্যাগ্রহ সাধারণত কৃষকদের নিয়ে শুরু করেন খেদা সত্যাগ্রহ। এবং কৃষকরা যে সমস্ত কৃষকদের কাছ থেকে জোর করে বিভিন্ন জমির শস্য নেওয়া হচ্ছিল, কৃষকদের ঠিকমতো টাকা পেয়ে হচ্ছিল না, এই সমস্ত ঘটনা এদের বিরুদ্ধে গান্ধীজি জোরদার ভূমিকা পালন করেন, একটা স্ট্রাইক করেন সার্জিক্যাল কৃষকদের দুর্দশা নিয়ে। তো এরপর দেখো এই যে খেদা সত্যাগ্রহ ছিল প্রথম নন কোঅপারেশন মুভমেন্ট। এগুলো আমরা সব ডিটেলস আলোচনা করব পরে। নেক্সট 1919 সালে কি হয় দেখো, 1919 সালে হচ্ছে রাওলাট অ্যাক্ট। গান্ধী গিভ এ কল ফর সত্যাগ্রহ এগেনস্ট রাওলাট অ্যাক্ট অন 6 এপ্রিল 1919 and took the command of the nationalist movement for the first time. First all India political movement. Gandhi returned Kaizari-Hind gold medal as a protest against জালিয়ানওয়ালাবাগ massacre। তো এই যে 1919 সাল দেখতে পাচ্ছ, এই 1919 সালে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে। যেমন সেই সময় কি হয়, একটা রাওলাট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট পাস হয়, যাকে আমরা ব্ল্যাক অ্যাক্ট বলে থাকি। এই অ্যাক্টের মাধ্যমে কি বলা হয়, এই অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে ইংরেজরা যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করতে পারবে উইদাউট ট্রায়াল ছাড়া। অর্থাৎ যে কোনো রকম তাকে যদি অভিযুক্ত মনে করা হয়, তাকেই কিন্তু গ্রেপ্তার করে নিতে হবে, কোনো রকম প্রমাণ ছাড়াই তাকে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হবে। তো এইরকম অ্যাক্টকে বলা হয় ব্ল্যাক অ্যাক্ট। যে কোনো ভারতীয়কে সে গ্রেপ্তার করতে পারবে অনায়াসেই। তো এই অ্যাক্টের বিরুদ্ধে গান্ধীজি তীব্র প্রতিবাদ জানান। এরপরে দেখো একসময় 1919 সালে যে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে হয়েছিল, যেটা আমরা পরে আলোচনা করব এর পরের ভিডিওগুলিতে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর বিরুদ্ধে গান্ধীজি একটা তীব্র প্রতিবাদ জানান এবং তিনি তার যে কাইজার হিন্দ যে গোল্ড মেডেল একটু আগে বললাম, সেই কাইজার হিন্দ যে গোল্ড মেডেল সেটা কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন, ত্যাগ করেন। এরপর দেখো দ্য অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স ইলেক্টেড গান্ধীজি অ্যাট হিজ প্রেসিডেন্ট, এবং অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সের গান্ধীজি প্রেসিডেন্ট নির্বাচিত হন নভেম্বর মাসের 1919 সালে দিল্লিতে। এরপর দেখা যাক আমরা নেক্সট আলোচনা করছি। এরপর দেখা যাক 1920 থেকে 22 সালে কি হয়। 1920 থেকে 22 সালের মধ্যে গান্ধীজি নেতৃত্ব দিয়েছিল নন কোঅপারেশন মুভমেন্ট আর একটা হচ্ছে খিলাফত মুভমেন্ট। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করছি পরে। এগুলোর নেতৃত্ব দিয়েছিল গান্ধীজি। কত তারিখটা হচ্ছে 1 আগস্ট 1920 থেকে ফেব্রুয়ারি 1922। গান্ধীজি কলস অফ মুভমেন্ট, গান্ধীজি এই মুভমেন্ট থামিয়ে দেয়। কেন থামিয়ে দেয় গান্ধীজি দেখো, কারণ আফটার দ্য ভায়োলেন্ট অফ ইনসিডেন্ট চৌরি চৌরার ঘটনা হয়েছিল। চৌরি চৌরার ঘটনা মানে হচ্ছে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় কিছু পুলিশকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন থানা পুড়িয়ে দেওয়া হয় আগুন লাগিয়ে। এই ঘটনা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। তো এই ঘটনার জন্য গান্ধীজি, এই যে একটা ভায়োলেন্স সৃষ্টি হয়ে গেছিলো, গান্ধীজি সবসময় চাইতেন নন ভায়োলেন্স, যেন কোনো ভায়োলেন্স না হোক। কিন্তু এই ভায়োলেন্সের হওয়ার ফলে গান্ধীজি এই যে একটা দুটো মুভমেন্ট চলছিল, নন কোঅপারেশন মুভমেন্ট আর খিলাফত মুভমেন্ট, এটাকে তিনি কলস অফ করে দেন, থামিয়ে দেন। কত সালে? 5 ফেব্রুয়ারি 1922 সালে। এটা হচ্ছে চৌরি চৌরার ঘটনা হয়েছিল এই সময়ে। এরপর দেখো আর বিদ্রোহ থামিয়ে দেওয়া হয় 12 ফেব্রুয়ারি 1922 সালে, কিন্তু আর চৌরি চৌরার ঘটনা হয়েছিল 5 ফেব্রুয়ারি 1922 সালে। নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ ফার্স্ট মাস বেসড পলিটিক্স আন্ডার গান্ধী। এরপর আমরা নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে বেলগাম 1924 সালে। বেলগাম সেশন, বেলগাম কোথায় অবস্থিত? বেলগাম হচ্ছে কর্ণাটকে অবস্থিত। যেই সময় কি হয়েছিল, একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই সময় প্রথম গান্ধীজি প্রেসিডেন্ট হন।
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ফর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম গান্ধী ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস। তো এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর ফার্স্ট এবং লাস্ট টাইম প্রেসিডেন্ট হয়েছিল কে? গান্ধীজি। 1924 সালে বেলগাম, যেটা কর্ণাটকে হয়েছিল। তো এই কোশ্চেনটি তোমাদের ডব্লিউপি কনস্টেবলে এসেছিল। ডব্লিউবিপি যে 2021 সালে যে কনস্টেবল পরীক্ষা হলো, সেই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল যে গান্ধীজি কত সালে প্রথম যে বেলগামে এরকম ঠিক এসেছিল যে কোথায় হয়েছিল? 1924 সালে গান্ধীজি যেখানে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন সেটা কোথায় হয়েছিল? সেটা সঠিক উত্তর হয়েছে কর্ণাটকের বেলগামে। এরপর আমরা নেক্সট দেখবো 1925 থেকে 27 সালে। 1925 থেকে 27 সালে দেখো, গান্ধীজি রিটায়ার ফ্রম অ্যাক্টিভ পলিটিক্স ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ডিভোট হিমসেলফ টু কনস্ট্রাকটিভ প্রোগ্রাম অফ দ্য কংগ্রেস। গান্ধীজি রিজিউম অ্যাক্টিভ পলিটিক্স ইন 1927। তো কি হয়, গান্ধীজি 1925 সালে প্রথমে অ্যাক্টিভ পলিটিক্স থেকে গান্ধীজি প্রথমে সরে আসে এবং তিনি নিজেকে কিসে লাগান? তিনি নিজেকে কনস্ট্রাকটিভ যে প্রোগ্রাম একটা কংগ্রেসের, সেখানে তিনি গুরুত্বপূর্ণভাবে লাগান। এবং তারপরে গান্ধীজি আবার 1927 সালে গান্ধীজি আবার পুনরায় অ্যাক্টিভ পলিটিক্সে ভালোভাবে যোগ দেন। তাহলে 1925 থেকে 27 এই 2 বছর তিনি সরে আসেন এবং 1927 থেকে আবার অ্যাক্টিভ পলিটিক্স কন্টিনিউ করেন গান্ধীজি। এরপর নেক্সট আমরা দেখব 1930 থেকে 34 সালে কি হয়। গান্ধীজি লঞ্চ দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট উইথ হিজ ডান্ডি মার্চ, সল্ট সত্যাগ্রহ। এরপর দেখো, গান্ধীজি 1930 সালে কি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, যাকে আমরা বলে থাকি আইন অমান্য আন্দোলন, সেটা লঞ্চ করেন তার ডান্ডি মার্চ বা সল্ট সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহের সঙ্গে, যার ফার্স্ট ফেজ প্রথম চালু হয়েছিল 12ই মার্চ 1930 সালে এবং এটা চলেছিল 5ই মার্চ 1931 সাল পর্যন্ত। এরপর দেখো, এরপর যেটা হচ্ছে গান্ধী আরউইন প্যাক্ট। গান্ধী আরউইন প্যাক্ট কত সালে হয়? 1931 সালে, 5ই মার্চ 1931 সালে। এরপর গান্ধীজি কি করেন? সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দেন। কোথায় হয়েছিল সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স? যেটা হয়েছিল লন্ডনে হয়েছিল, অ্যাজ এ সোল রিপ্রেজেন্টেটিভ অফ কংগ্রেস হিসাবে। এরপর দেখো, এখানে বিভিন্ন তারপর এখানে তোমার তারিখ দেওয়া আছে। এটা হচ্ছে কখন ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে তিনটাই কিন্তু গান্ধীজি যোগদান করেছিলেন, যেগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এরপর আমরা নেক্সট দেখে নিই 1934 থেকে 1939 সালের মধ্যে কি হয়েছিল। গান্ধীজি রিটায়ার ফ্রম অ্যাক্টিভ পলিটিক্স। 1934 থেকে 1939 সালে দেখো, গান্ধীজি আবার অ্যাক্টিভ পলিটিক্স থেকে রিটায়ার করে এবং তিনি সেট আপ কী করে? সেবাগ্রাম, যাকে আমরা বলে থাকি বৃদ্ধ আশ্রম। সেবাগ্রাম মানে হচ্ছে বৃদ্ধ আশ্রমের প্রতিষ্ঠা করেন, সেট আপ করেন। এরপর দেখো 1839 সালে গান্ধীজি আবার অ্যাক্টিভ পলিটিক্সে যোগ দেন। তাহলে 1934 থেকে 1939-এ তিনি বেরিয়ে আসলেন, আবার তিনি 1939 সালে অ্যাক্টিভ পলিটিক্সে আবার যোগ দিলেন গান্ধীজি। 1940 থেকে 41 সালে গান্ধীজি লঞ্চ করে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট লঞ্চ করে। 1942 সালে গান্ধীজি তিনি ডাক দেন ভারত ছাড়ো আন্দোলনের, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ফর হুইচ গান্ধী রেইজড স্লোগান। সেখানে গান্ধীজি বিখ্যাত স্লোগান দিয়েছিলেন ডু আর ডাই। তাহলে সেই ডু আর ডাই মানে হচ্ছে উই শাল এইদার ফ্রি ইন্ডিয়া অর ডাই ইন দ্য অ্যাটেম্প্ট। এই ডু আর ডাইয়ের মিনিং হচ্ছে এটা। গান্ধীজি অ্যান্ড অল কংগ্রেস লিডার অ্যারেস্টেড 9ই আগস্ট 1942 সালে। তাহলে 9ই আগস্ট গান্ধীজির সাথে অনেক কংগ্রেসের লিডার অ্যারেস্ট হয়েছিলেন। এরপর নেক্সট আমরা দেখি, নেক্সট হচ্ছে 1942 থেকে 44 সালে কি হয়। গান্ধী কেপ্ট ইন ডিটেনশন অ্যাট দ্য আগা খান প্লেস নিয়ার পুনে। গান্ধীজি লস্ট হিজ ওয়াইফ কস্তুরবা অ্যান্ড প্রাইভেট সেক্রেটারি মহাদেব দেশাই। দিস ওয়াজ গান্ধীজি লাস্ট প্রিজন টার্ম। এরপর দেখো, এই যে গান্ধীজিকে ডিটেনশন করা হয়, মানে আটকে রাখা হয় আগা খান প্লেসে, যেটা হচ্ছে পুনের কাছে অবস্থিত, মহারাষ্ট্রের পুনের কাছে, 9ই আগস্ট 1942 থেকে মে 1944। এবং সেই সময় কি হয়, গান্ধীজি তার ওয়াইফকে হারান। গান্ধীজির ওয়াইফের নাম হচ্ছে কস্তুরবা গান্ধী। গান্ধীজির বিশেষ করে 4টে ওয়াইফ ছিল, তোমরা দেখে নেবে। তা ওয়াইফ কস্তুরবা গান্ধী ছিলেন গান্ধীজির লাস্ট ওয়াইফের নাম হচ্ছে কস্তুরবা গান্ধী এবং তার প্রাইভেট সেক্রেটারি হচ্ছে মহাদেব দেশাই। মহাদেব দেশাই ছিলেন প্রাইভেট সেক্রেটারি। দিস ওয়াজ গান্ধীজির লাস্ট প্রিজন টার্ম। এটাই ছিল গান্ধীজির শেষ যে কারাবাস। এরপর নেক্সট আমরা দেখি 1945 সালে কি হয়। গান্ধী ইনফ্লুয়েন্স অন দ্য কংগ্রেস ওয়েন্স
perceptibly after 1945. এরপর দেখা যাক, এরপর 1946 সালে কি হয়, ডিপলি ডিস্টেস্টেড বাই দ্য অর্গি অফ কমিউনাল ভায়োলেন্স। তো এই যে 1946 সাল দেখতে পাচ্ছ, 1947 সাল, এই সময় কিন্তু প্রচুর ভায়োলেন্সের সৃষ্টি হয় সেই সময়, কারণ যে ভারত এবং বাংলাদেশ স্বাধীন হয় এর ফলে প্রচুর বৈষম্য, প্রচুর ভায়োলেন্সের সৃষ্টি হয়, এবং এর ফলে গান্ধীজি একটা ডিপলি ডিস্টেস্টেড ছিলেন। এবং এই সময় মুসলিম লীগ একটা ডিরেক্ট অ্যাকশনের ডাক দেয়, মুসলিম লীগ। এছাড়া এরপর এই সময় এরপর কি হয় দেখো, গান্ধীজি নোয়াখালীতে চলে যান, নোয়াখালী যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে অবস্থিত, এবং এরপরে তিনি কলকাতাতে ফিরে আসেন। 1947 সালে দেখো গান্ধীজি ডিপলি ডিস্টেটেড হয় মাউন্ট ব্যাটেন প্ল্যানের দ্বারা, যেটা হচ্ছে পার্টিশন প্ল্যান যাকে আমরা বলছি। তো এই মাউন্ট ব্যাটেনের প্ল্যানের পর গান্ধীজি কোথায় থাকে তখন, গান্ধীজি দেখো কলকাতাতে সেই সময় থাকে, এবং তিনি পুরো যে কমিউনাল ভায়োলেন্স হচ্ছিল সেটা তিনি পুরোপুরি অবজার্ভ করেন। এবং এরপরে তিনি, গান্ধীজি যখন ভারত স্বাধীন হয়ে যায় ইন্ডিপেন্ডেন্সের পর, 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেল, এরপর গান্ধীজি সেপ্টেম্বর মাসে, অর্থাৎ স্বাধীনতার পর সেপ্টেম্বর মাসে গান্ধীজি দিল্লিতে ফিরে আসে, 1947 সালে দিল্লিতে ফিরে আসে। এরপর আমরা দেখবো 1948 সালে দেখো গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়। গান্ধীকে কে গুলি করে হত্যা করেন, নাথুরাম গডসে, নাথুরাম গডসে গুলি করে হত্যা করা হয় হোয়াইল অন হিজ ওয়ে টু ইভিনিং প্রেয়ার মিটিং। যখন গান্ধীজি কোথায় যাচ্ছিলেন, প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন বিড়লা হাউসে, যেটা নিউ দিল্লিতে, সেটা হচ্ছে 30শে জানুয়ারি 1948। তাহলে গান্ধীজিকে হত্যা করা হয় 30শে জানুয়ারি 1948 সালে। তো তিনি যখন মারা যান তখন তিনি ঠোঁটে কি ছিল, হেই রাম বলেছিলেন অন হিজ লিপসে। এরপরে দেখো একটা নোট দেওয়া আছে, তো নোটটা তোমরা দেখে নেবে। গান্ধী হ্যাজ সাজেস্ট দ্য উইন্ডিং আপ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আফটার অ্যাটেন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড কনভার্টিং ইন্টু লোকসেবক সমাজ। তো তিনি বলেছিলেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটাকে একটা লোকসেবক সমাজ হিসাবে যেন কাজ করে, এটা বলেছিলেন। তো এরপরে আমরা নেক্সট হচ্ছে ফ্যাক্টস অ্যাবাউট গান্ধী, এটা নিয়ে আলোচনা করবো এরপরে নেক্সট ভিডিওতে আমরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি লাইক করবে। ধন্যবাদ।